বিএনপির সঙ্গেও কিন্তু আর সখ্যতা নেই ইউনূসের। দেখো, আমি এটা অনেক আগে কোনো এক সাক্ষাৎকারে বলেছিলাম, ইউনূস জবে থেকে পাওয়ারে এসছেন বা ইউনূসের যে অ্যাডভাইজারি ইন্টারিম গভর্নমেন্ট জবে থেকে তাদেরকে দায়িত্ব দিয়েছে কোর্ট, তবে থেকে আজ পর্যন্ত তারা কোনো রকম ফিউচার প্রজেকশন নিয়ে পলিসি বানায়নি। কোনো রকম এমন স্টেটমেন্ট করেনি যেটা থেকে বোঝা যাবে যে বাংলাদেশ আগামী দিনে কি করতে চলেছে। হতে পারে তাদের ইন্টারনাল ম্যাটার, হতে পারে তাদের ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার, হতে পারে হোয়াটসোএভার মিটবি। দেখো, ইন্ডিয়াকে গালাগাল দিলে আর বাংলাদেশের ইতিহাসকে গালাগাল দিলে তো বাংলাদেশের পলিসি মেকিং শুরু হয়ে যায় না। বাংলাদেশের পলিসি মেকিং করতে গেলে বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক্স নিয়ে ভাবা চিন্তা করার প্রয়োজনীয়তা আছে। তো এই যে মোহাম্মদ ইউনূস এই বারংবার যে শেডগুলো তৈরি করতে চাইছে, এটার থেকে একটা জিনিস খুব ক্লিয়ার যে মোহাম্মদ ইউনূসের কাছে কোনো সলিউশন নেই, আজকের ডেটে দাঁড়িয়ে কোনো সলিউশন নেই। তুমি যে কথাটা এক্ষুনি বললে, মানে যেটা জানতে চাইলে আর কি, সে প্রশ্নটা হলো খুব সিম্পল, একটা উত্তর দিয়ে দেওয়া যায়। আজকে যারা উপদেষ্টা ছিল বা বাংলাদেশের যারা বিভিন্ন ছাত্র সমাজের থেকে এসেছিল অমুক তমুক, তাদের মধ্যে বহু লোক এখন নিজেরাই বাংলাদেশে নেই। তার কারণটা হচ্ছে তারা পিকচারটা ক্লিয়ারলি বুঝতে পারছে যে আমরা এটা হয়তো চাইনি। আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসবো, একটু পরে আলোচনা আসবো, কিন্তু যে বিষয়টি যে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো কোনো না কোনোভাবে যখনই কোনো রাষ্ট্রে উচ্ছৃঙ্খলতা চলে আসে, বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়, যখন শাসকের কাছে কেউ দাবি করে, আন্তর্জাতিক সম্পর্কে আপনি অনেক দেশকে দেখেছেন, তখনই কিন্তু দেশের মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি হয়, অথবা শাসক ইচ্ছে করে বিদ্রোহ তৈরি করে। দেখো, স্টেট স্পন্সার্ড কনফ্লিক্ট হয় না যে তা না, খুব ভালো মতনই হয়। আর কনফ্লিক্টের পিছনে সবসময় দুটো জিনিস খুব কমন, একটা হচ্ছে ফান্ডিং, দ্বিতীয় জিনিসটা হচ্ছে প্ল্যানিং। খুব কমন প্ল্যানিং একটা থাকবে, একটা কিছু এক্সিকিউশন মেথোডোলজিতে সবসময় কিছু একটা পাওয়ার জন্যই কিছু করানো হয়। তো আজকের ডেটে দাঁড়িয়ে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটানো হচ্ছে বা এই ধানমন্ডি 32-এও যেটা ঘটানো হলো, সেটার প্ল্যানিং ওয়াইজ আমি বলবো একটা খুব ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটা কি দেখবে, আগেকার দিনে বা এখনও অনেক জায়গাতে এটা দেখবে যে যখন কোনো লিঞ্চিং হয়, সেখানে মব লিঞ্চিং হয় বা এরকম ধরনের ঘটনা হয়, সেটা কিন্তু চেষ্টা করে যত পাবলিকলি সেটাকে দেখানো যায়। তাতে কি হয়, তাতে যে মানে অসাধু লোকটি এই ঘটনাটা ঘটাচ্ছে তার দ্বারা তৈরি যে ভয়টা আছে সেটা যেন ট্রান্সমিটেড হয় প্রপারলি, এবং সবাই যারা ওই প্রফেশনাল মাস্টারমশাইকে মারা হচ্ছে দেখবে রাস্তা চৌরাস্তায় নিয়ে গিয়ে পিটানো হচ্ছে। কেন? যাতে প্রতিটা মানুষ যারা পড়াশুনোকে সাপোর্ট করে বা প্রতিটা মানুষ যারা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, তাদের সবার মনে একটা ভয় ঢোকে। এই যে আজকের ডেটে দাঁড়িয়ে যেভাবে ধানমন্ডি 32-এর উপর আক্রমণ হলো এবং বাকি যা এমপিদের বাড়িতে আক্রমণ হচ্ছে, সব কিছু ঘটেছে, এই প্রতিটা ঘটনার পিছনে যে জিনিসটা ভীষণভাবে কাজে দিয়েছে সেটা হলো পাবলিসাইজিং দ্য ফ্যাক্টর অফ ভায়োলেন্স। লোককে দেখাও যে কতটা ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের এই অল্টারনেট স্ট্রাকচারটা। তাতে কি হবে, তাতে যারা আজকে পলিটিক্যাল সলিউশনের কথা ভাবছে, যারা আজকে ভাবছে যে ধরো বিএনপি, তুমি বিএনপির টপিকটা এনেছিলে, বিএনপি কিন্তু একটা পলিটিক্যাল পার্টি, তারা নিজেরাও পাওয়ারে ছিল, তারা কিন্তু কোনোদিনই গেরিলা ওয়ারফেয়ার চাইবে না। তারা চাইবে কি আমরা পলিটিক্যাল সলিউশনের দিকে। আওয়ামী অবভিয়াসলি পলিটিক্যাল সলিউশন চাইবে, বা যে কোনো পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল সলিউশন চাইবে। অথচ তুমি জামাতকে দেখো, এখন অবধি ভোট, পলিটিক্যাল সলিউশন এই ধরনের শব্দগুলো তাদের মুখে পাবেই না তুমি। তার কারণটা হচ্ছে তারা জানে যত স্টেবল পলিটিক্যাল সলিউশন বাংলাদেশ খুঁজবে তত তারা ইররিলেভেন্ট হয়ে পড়বে। এই যত ঝামেলা ঝাঁটি করবে তত তারা পলিটিক্যাল রেলেভেন্সে থাকবে, তত তাদের নিয়ে আলোচনা হবে, টকশো হবে, এই ওই দেশ বিদেশের মিডিয়ারা আলোচনা করবে। কারণ তাদের কিছু যায় আসে না, তাদের ইমেজ নিয়ে তারা একটু চিন্তিত নয়। তাদের কাছে হলো একটা কেওস সৃষ্টি করতে হবে, এবং এটা করে ভোটটাকে ডেফার করার যে টেন্ডেন্সিটা, তার কারণটা হলো বাংলাদেশের সাধারণ মানুষের এটা বোঝা খুব প্রয়োজনীয়। ভোট যত ডেফার হবে তত বাংলাদেশ স্টেবিলিটি থেকে দূরে যাবে, যত স্টেবিলিটি থেকে দূরে যাবে তত বাংলাদেশ ইকোনমিক ক্রাইসিসের দিকে এগোবে, যত ইকোনমিক ক্রাইসিসের দিকে এগোবে তত আউটসাইড ওয়ার্ল্ডের প্রতি ডিপেন্ডেন্সি বাড়বে, যত ডিপেন্ডেন্সি বাড়বে তত আউটসাইড ওয়ার্ল্ডের ইন্টারনাল পলিটিক্সে পেনিট্রেশন বাড়বে, যত পেনিট্রেশন বাড়বে তত কন্ট্রোল থাকবে অন্যের হাতে, রিমোট কন্ট্রোল। এবং এই যে ফর্মুলা, এই যে অ্যালগরিদমটা, এটা বোঝার ক্ষমতা ভারতবর্ষের যারা ডিপ্লোমেসি নিয়ে ঘাটাঘাটি করে তারা ইজিলি বোঝে। সুতরাং এইসব বুঝিয়ে লাভ নেই। তো সব থেকে বড় কথা হচ্ছে আজকের ডেটে যে ঘটনাটা এরা ঘটাচ্ছে, এটা এতটাই ইম্যাচিওর ঘটনা। কেন আমি বারবার বলছি,
জামাত যে পলিটিক্যাল সলিউশন থেকে দূরে নিয়ে যাচ্ছে না, জামাত একটা জিনিস বুঝতে পারছে না, জামাত কিন্তু বেসিক্যালি আমি বলছি ফায়ার ক্র্যাকার্সের উপরে বসে আছে এবং বারুদের কারখানার ম্যানেজারের রোল পালন করছে, এবং তার উপরে বসে সারা শুধু বসে আছে তা না, তারা মাঝে মাঝে বিড়িও খাচ্ছে। এবার যদি একটা ফুলকি নিচে পড়ে, এই সাধারণ মানুষকে দেখো, যারা বিপ্লব বিরোধিতা করেছে এই কিছুদিন, টোটাল কোয়ান্টিটিটা কত? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আমি তোমার আমার তর্কের খাতিরে ধরে নিলাম 18 লাখ। তাহলেও কি 18 কোটির সাথে কোনো কম্পারিজন হয়? এই 18 কোটির মধ্যে যদি 5-7 কোটি উল্টে দাঁড়ায় বাংলাদেশের স্বার্থে এবং তারা রিভোল্ট ব্যাক করে, তখন জামাত পালাবার জায়গা পাবে না। ইউনুসি মাস্টার মাইন্ড এই যে গৃহযুদ্ধের একটা জিগির তুলে ভোটটাকে পেছানোর জন্য। দেখো, ইউনিস ডে 1 থেকে মাস্টার মাইন্ড ছিল না, ইউনিস তারপরেও মাস্টার মাইন্ড নয়, ইউনিস আজকের ডেটেও মাস্টার মাইন্ড নয়, ইউনিস আগামী দিনেও মাস্টার মাইন্ড হবে না। ইউনিস ইজ বেসিক্যালি এ সোল্ড আউট টুল, ঠিক আছে? এমন একটা টুল, যে টুলটা বিক্রি হয়ে গেছে বিভিন্ন রকম ফান্ডিং এজেন্সিস কাছে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে ইউনিস সেটা করছে বা বলছে যেটাই তাকে বলতে বা করতে বাধ্য করা হচ্ছে। আমি খুব কড়া ভাষায় বলতে গেলে হি ইজ এ পেড এমপ্লয়ি, নাথিং মোর দ্যান দ্যাট। এবং ইউনিস আজকের ডেটে কতটা রেসপন্সিবিলিটি নিচ্ছে সেখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে ইউনিস যেই পদের দাবি করছে, যে পদে ও বসে আছে, তার যে ক্ষমতার দাবি করছে, তার অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনসটা কোথায় সেটা বুঝতে পারা যাচ্ছে। যে যদি আমি একটা বলি আই এম চিফ অফ বাংলাদেশ অ্যাডভাইজারি বোর্ড, তারপরে আই ক্যানট টেক এ ডিসিশন, তার মানে আমার কোনো পজিশনের কোনো ভ্যালুই নেই। এবার পয়েন্টটা হচ্ছে, তার ইউনিস যখন ইন্টারিম গভর্নমেন্টটা ফর্ম করেছিল, তখন এই আশেপাশের যে উপদেষ্টার চিড়িয়াখানাটা তৈরি করেছিল, সেখানে যে বাচ্চা কিছু ছাত্রছাত্রী জোগাড় করেছিল, কিছু অত্যন্ত অ্যাগ্রেসিভ লোকজন জোগাড় করেছিল, যারা এক নিমেষের মধ্যে বাংলাদেশের গোটা মানচিত্রটাই বদলে ফেলবে বলে মনে হয়েছিল। এবং তারা যখন এলো, তাদের কাছে কিছু এজেন্ডা ছিল। তার মধ্যে প্রথম যে ইস্যুটা বা এজেন্ডাটাকে তারা অ্যাড্রেস করেছিল, সেই ইস্যুটা হলো যে কোনো রকমভাবেই হাসিনার সরকারের এই ধরনের কার্যকলাপ চলবে না, আমরা ওখানে অরাজকতাটাকে বন্ধ করবো। ভেরি গুড, অরাজকতাটাকে বন্ধ করার পরে কী এলো? বন্ধ করার অল্টারনেট কোথায় জানবে? একটা সবসময় জানবে ফরেন পলিসি বলে না, ডোমেস্টিক পলিসি মেকিংয়ে বা এমনি আমাদের ঘরেও অনেক মানুষজন আছে আশেপাশে, দেখতে পাবে, যারা হাজার একটা প্রবলেমকে সাইড করে, তাকে একটা সলিউশন দিতে বলো, যখন সে সেই সলিউশনটা দেওয়ার ক্ষমতা রাখে না, জানবে সে যে পদেই থাকুক, যে দায়িত্ব নিয়েই থাকুক, সে একেবারে একটা অপদার্থ। সে জানে না তার পদের কি কাজ, সে জানে না কিভাবে এক্সিকিউট করা সেটা প্রয়োজনীয়। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের বড় বিপরীতমুখী যে কোনো লোককে বলো, জিজ্ঞেস করো যে বাংলাদেশ নিয়ে সে কনসার্ন কি কনসার্ন না, সবাই বলবে কনসার্ন। কেন জানো? কনসার্ন এই কারণে নয় যে হাসিনা ম্যাডাম আর চেয়ারে নেই, কনসার্ন এই কারণে নয় যে মোহাম্মদ ইউনিস পাওয়ারে আছে, তার থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে কনসার্ন এই কারণে যে এই সাধারণ মানুষগুলো, এরা কি ভুল করেছিল বলো তো? সত্যি কথা, এরা তো একটা সরকারকে সাথে নিয়ে চলতে চেয়েছিল, এরা তো একটা চেঞ্জ চেয়েছিল ফর দি বেটারমেন্ট অফ বাংলাদেশ। আজকের ডেটে দাঁড়িয়ে এরা কি কুকুর ছাগলের মতো লাইফ কাটাচ্ছে?